প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাবেদা, অর্থাৎ আমাদের যেটাকে আমরা জার্নাল বলে থাকি। তো এই চ্যাপ্টারটা হিসাব বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টারটা পারলে তুমি হিসাব বিজ্ঞানের বাকি সব অধ্যায় যেমন খতিয়ান, নগদান বই এবং আর্থিক বিবরণী সহ সকল চ্যাপ্টার তোমার জন্য ইজি হয়ে যাবে, কারণ সব কিছুর বেসিক কিন্তু এই জাবেদাটা। তুমি জাবেদা পারলে তুমি সব কিছু পারবা। সো আজকে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ আজকে আমরা পরীক্ষায় আসার মতো কয়েকটা এন্ট্রি নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা পুরোটা ক্লাস মনোযোগ দিয়ে করবা। সো দেখো, আমরা এখানে কি লিখেছি, সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হয়। অন্যদিকে আয়, দায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, হ্রাস পেলে ডেবিট হয়। তুমি এটা পারলে, এই কনসেপ্টটা যদি তোমার মাথায় থাকে, তাহলে তুমি খুব সহজে জাবেদা করতে পারবা। ঠিক আছে? তো এটা তোমরা মনে রাখবা। এখন আমরা একটা জাবেদা করি। মনে করো নগদে পণ্য বিক্রয়। এখন নগদে পণ্য বিক্রয় করার ফলে আমার প্রথমত নগদ টাকা বৃদ্ধি পাইছে এবং বিক্রয় বৃদ্ধি পাইছে। সো যদি নগদ টাকা বৃদ্ধি পাই, তাহলে আমরা নগদান হিসাবকে ডেবিট করব। নগদান হিসাব ডেবিট, কারণ পণ্য বিক্রয় করার ফলে আমার নগদ টাকা বৃদ্ধি পাইছে, এই জন্য আমি নগদান হিসাবকে ডেবিট করেছি। কারণ আমার নগদ টাকা আমার জন্য সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, এই জন্য আমরা নগদান হিসাবকে ডেবিট করেছি। অন্যদিকে বিক্রয় করার ফলে, বিক্রয় বৃদ্ধি পাওয়ার ফলে আমার আয়টা বৃদ্ধি পাইছে না। সো যেহেতু আমাদের আয় বৃদ্ধি পাইছে, আয় বৃদ্ধি পেলে আমরা জানি ক্রেডিট হয়। তো বিক্রয় হিসাবকে আমরা ক্রেডিট করব। ঠিক আছে? বিক্রয় হিসাব ক্রেডিট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, তোমরা অনেকে এটা পারো। এখন আমরা বেসিক দিয়ে শুরু করেছি, কিন্তু আমরা এখন কয়েকটি ইম্পর্টেন্ট এন্ট্রি নিয়ে আলোচনা করব। এখন দেখো, পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। তো আমরা জানি ক্রয় হিসাব হচ্ছে আমাদের জন্য ব্যয়। সো ক্রয় হিসাব আমাদের জন্য ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, এজন্য আমরা ক্রয় হিসাবকে ডেবিট করব। ক্রয় হিসাব ডেবিট। এখন দেখো, আমরা যদি পণ্যটা আমরা নগদে ক্রয় করতাম, আমার নগদ টাকা কমে যাইতো না। সো যখন আমরা পণ্যটা নগদে ক্রয় করব, তখন আমরা নগদ হিসাবকে ক্রেডিট করব। ঠিক আছে? যখন আমরা পণ্য নগদে ক্রয় করব, তখন আমরা নগদান হিসাবকে ক্রেডিট করব। কিন্তু এখানে বলছে চেকের মাধ্যমে। তো যেহেতু চেকের মাধ্যমে বলছে, চেক মানে অবশ্যই ব্যাংক। সো ব্যাংকের টাকা কমে গেছে, ব্যাংকের টাকা দিয়ে তো আমি পণ্যটা ক্রয় করছি, আমার ব্যাংক থেকে টাকা দিতে হয়েছে না। তো যেহেতু ব্যাংকের টাকা কমে গেছে, ব্যাংক আমার জন্য সম্পদ। তো যেহেতু সম্পদ কমে গেছে, সম্পদ কমে গেলে আমরা জানি, আমরা পড়ছিলাম সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, এজন্য আমরা ব্যাংক হিসাবকে ক্রেডিট করব। ব্যাংক হিসাব ক্রেডিট। যদি আমরা পণ্যটা নগদে ক্রয় করতাম, তাহলে আমরা এখানে নগদান হিসাবকে ক্রেডিট করতাম, তখন আমাদের নগদ টাকা কমে যেত। এখন যেহেতু ব্যাংক থেকে আমরা টাকাটা দিচ্ছি, এই জন্য ব্যাংক হিসাবকে আমরা ক্রেডিট করেছি। এরপর দেখো, হাসানের নিকট থেকে ক্রয়। যদি কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে, তাহলে আমরা ধরে নিই যে সেই পণ্যটা আমরা বাকিতে ক্রয় করেছি। যদি পণ্য ক্রয় অথবা বিক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে অথবা কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে, তখন আমরা ধরে নিব সেটা বাকিতে সম্পন্ন হয়েছে। তো এখন হাসানের নিকট থেকে ক্রয়, তা আমরা জানি ক্রয় করলে ক্রয় হিসাবকে আমরা ডেবিট করি। এখন আমরা ক্রয় হিসাবকে ডেবিট করব। ক্রয় হিসাব ডেবিট। যেহেতু আমরা এই পণ্য ক্রয়টা আমরা বাকিতে করেছি, সেহেতু আমরা পাওনাদার হিসাবকে ক্রেডিট করব।
পাওনাদার, ব্র্যাকেটে তোমরা নামটা লিখে দিবা, পাওনাদার হাসান, ক্রেডিট। বুঝতে পেরেছ? ক্রয় হিসাব হচ্ছে আমাদের জন্য ব্যয়, তো ব্যয় যেহেতু বৃদ্ধি পাইছে জন্য ডেবিট করছি। আর পাওনাদার, পাওনাদার হচ্ছে আমার জন্য কি দায়, দায় বৃদ্ধি পাইছে এই জন্য ক্রেডিট করছি। ক্লিয়ার সবার কাছে? এরপর দেখো, খালেকের নিকট নগদে পণ্য বিক্রয়। এখানে কিন্তু আমার ব্যক্তির নাম উল্লেখ আছে, কিন্তু পাশাপাশি আমাকে বলছে নগদে। তো যখন দেখবা এরকম ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে কিন্তু পাশে নগদে লেখা আছে, তখন কিন্তু আমরা ওইটা নগদে ধরে নিব। সো খালেকের নিকট নগদে পণ্য বিক্রয়, এটাকে আমরা কি করব, যেহেতু পণ্য নগদে বিক্রয় করছি, আমার নগদ টাকা বৃদ্ধি পাইছে না, এই জন্য আমরা নগদান হিসাবকে ডেবিট করব। নগদান হিসাব ডেবিট। যেহেতু আমরা পণ্যটি নগদে বিক্রয় করেছি, এজন্য আমরা পণ্য বিক্রয় করার ফলে আমি নগদ টাকা আমার বৃদ্ধি পাইছে, এজন্য আমরা নগদান হিসাবকে ডেবিট করেছি। এখন বিক্রয় করার ফলে বিক্রয়টা হচ্ছে আয়, আয় যেহেতু বৃদ্ধি পাইছে, আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়, এজন্য আমরা বিক্রয় হিসাবকে ক্রেডিট করব। বিক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে? এখন আমরা এতক্ষণ যেগুলো করছি এগুলো হচ্ছে বেসিক। এখন আমরা একটা অ্যাডভান্স লেভেলে যাব। তোমরা অলওয়েজ একটা বিষয়ে কনফিউজড হয়ে যাও, আন্তঃফেরত এবং বহিঃফেরত। আন্তঃপরিবহন এবং বহিঃপরিবহন, এই দুটার মধ্যে কিন্তু হিউজ একটা পার্থক্য আছে। যেমন মনে করো আমি লিখলাম কি আন্তঃফেরত, আন্তঃফেরত, ঠিক আছে? এখন আন্তঃফেরতটা আমার জন্য কি, এটা হচ্ছে আমার বিক্রয় ফেরত। কেন বিক্রয় ফেরত? কারণ আন্ত মানে হচ্ছে যেটা আমার ভিতরে আসে, আমার প্রতিষ্ঠানের ভিতরে আসে। তো আমার প্রতিষ্ঠানের ভিতরে কোনটা আসে, যেটা আমি বিক্রয় করেছি, যেটা ফেরত আসছে, ওটাই তো আমার কাছে আসে, তাই না? সো তোমরা এভাবে মনে রাখবা, আন্তঃফেরত মানে হচ্ছে কি আমাদের, আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত। এখন দেখো, বিক্রয় হচ্ছে নর্মালি আমার জন্য আয়, বিক্রয়কে আমরা ক্রেডিট করি। কিন্তু এখন বিক্রয়টা যে আমার জন্য আয়, ঠিক আছে? এখন পণ্যটা ফেরত দেওয়ার ফলে আমরা আয়টা হ্রাস পাইছে না? মনে করি আমি 10,000 টাকা পণ্য বিক্রি করছি, 5,000 টাকার পণ্য আমাকে ফেরত দিছে। তো আমার আগে আয় ছিল 10,000, এখন হয়ে গেছে 5,000। সো আয়টা যেহেতু আমার হ্রাস পাইছে, আয় হ্রাস পেলে কি হয়, ডেবিট হয়। সো তোমরা মনে রাখবে এভাবে যে বিক্রয় হিসাব নর্মালি ক্রেডিট, কিন্তু বিক্রয় ফেরত ডেবিট। সো বিক্রয় ফেরতকে আমরা ডেবিট করব। এখন বিক্রয়ের সাথে সম্পর্ক কার? অবশ্যই দেনাদারের। সো যেহেতু দেনাদারের সম্পর্ক, দেনাদার হিসাবকে আমরা কি করব, ক্রেডিট করব। দেনাদার হিসাব ক্রেডিট। বুঝতে পারছো? যেহেতু বিক্রয় আমার জন্য আয়, আয় যেহেতু হ্রাস পাইছে এই জন্য ডেবিট। আর যেহেতু দেনাদার, দেনাদার আমার জন্য সম্পদ, সম্পদ এখানে আমার হ্রাস পাইছে, দেনাদার কমে গেছে না, এই জন্য এটা আমার জন্য ক্রেডিট। ঠিক আছে? এখন আমরা বলছি আন্তঃফেরত। এখন বহি ফেরতটা দেখো তোমরা। দেখো বহি ফেরত, বহি ফেরত মানে যেটা আমি বাইরে ফেরত দিচ্ছি। আমরা বাইরে কোনটা ফেরত দিই, যেটা আমরা ক্রয় করি, যদি ক্রয়টা আমার আশানুরূপ না হয় অথবা আমার চাহিদা অনুযায়ী না হয়, তখন আমরা ফেরত দিই। তো বহি মানে হচ্ছে বাইরে ফেরত দেওয়া। তো আমরা বাইরে ফেরত দিই কোনটা, যেটা হচ্ছে আমরা ক্রয় করি সেটা আমরা ফেরত দিই। সো বহি ফেরত মানে হচ্ছে আমার কি, ক্রয় ফেরত। এখন দেখো, বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত। এখন ক্রয়টা আমার জন্য কি, ক্রয়টা আমার জন্য ব্যয়। নর্মালি আমরা ক্রয়কে কি করি, ডেবিট করি না, আমরা ক্রয়কে ডেবিট করি। এখন যেহেতু ক্রয় ফেরত, সো ডেবিটটা কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে? এখন আমরা ক্রয় ফেরতকে ক্রেডিট করব। আর ডেবিট কোনটাকে করব, ক্রয়ের সাথে সম্পর্ক কিসের, পাওনাদারের না? সো যেহেতু
যেহেতু ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, এজন্য আমরা পাওনাদারকে ডেবিট করব। আমরা পাওনাদারকে ডেবিট করব। বুঝতে পেরেছো সবাই? আমি কি বলেছি? ক্রয় আমার জন্য ব্যয়, ক্রয় হচ্ছে আমার জন্য ডেবিট। যেহেতু ক্রয় ফেরত, এর জন্য ডেবিটটা ক্রেডিট হয়ে যাবে। আর ক্রয়ের সাথে সম্পর্ক হচ্ছে পাওনাদার, এর জন্য পাওনাদার ডেবিট হবে। ঠিক আছে? এখন তাহলে কি বলছি? আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত, আর হচ্ছে বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত। ঠিক আছে? এখন আরেকটি বিষয়, সেটি হচ্ছে আন্তঃপরিবহন এবং বহি পরিবহন। তোমরা খেয়াল করো, আন্তঃপরিবহন এবং বহি পরিবহন। বহি পরিবহন। এখন দেখো, আমরা আন্তঃফেরত মানে কি বলছিলাম? বিক্রয় ফেরত। কিন্তু এখানে আন্তঃপরিবহন মানে ক্রয় পরিবহন। কেন ক্রয় পরিবহন? কারণ এটা আমার ভিতরে আসতেছে। মনে করো আমি একটা পণ্য ক্রয় করে ওটা আমি পরিবহন করে আমার কাছে নিয়ে আসবো। তো মানে যেহেতু ভিতরে আসতেছে, আমার কাছে নিয়ে আসতেছে ওটা, তো যেহেতু আমার কাছে আসতেছে সেহেতু অবশ্যই ক্রয় পরিবহন হবে। সেটা মনে রাখবা। আন্তঃপরিবহন মানে ক্রয় পরিবহন, বহি পরিবহন মানে হচ্ছে কি? বিক্রয় পরিবহন। তাহলে আন্তঃপরিবহন মানে হচ্ছে কি? আমাদের আন্তঃপরিবহন মানে হচ্ছে ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন। আর বহি পরিবহন মানে বিক্রয় পরিবহন। ঠিক আছে? বুঝতে পারছো সবাই? এখন দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা এন্ট্রি। মণি স্টেশনারি হতে বাকিতে মণিহারি ক্রয়। এখন আমরা জানি মণিহারি হিসাব, মণিহারি আমার জন্য কি? ব্যয় না? সো আমরা মণিহারিকে ডেবিট করি। এখন মণিহারিটা যদি আমি নগদে ক্রয় করতাম, তখন মণিহারি ডেবিট হইতো, নগদান হিসাব ক্রেডিট হতো। কিন্তু এখন আমরা বাকিতে পণ্যটা মণিহারিটা ক্রয় করছি, এই জন্য বকেয়া মণিহারি ক্রেডিট হবে। কি হবে? বকেয়া মণিহারি ক্রেডিট হবে। বুঝতে পারছো? যেহেতু আমরা মণিহারিটা বাকিতে ক্রয় করেছি, এই জন্য মণিহারি ডেবিট, বকেয়া মণিহারি ক্রেডিট। এখন দেখো, এই এন্ট্রিটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। এটা অলওয়েজ আসে এবং তোমরা এটাতে ভুল করো প্রায় স্টুডেন্ট। সেটা হচ্ছে কমিশন প্রাপ্য হয়েছে। এখন কমিশন যদি প্রাপ্য হয়, দেখো প্রাপ্য কমিশন আমার জন্য কি? চলতি সম্পদ। আমি বলেছি কোনো কিছু যদি প্রাপ্য হয় সেটা আমার জন্য চলতি সম্পদ। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে প্রাপ্য কমিশন হিসাব ডেবিট। প্রাপ্য কমিশন, প্রাপ্য কমিশন ডেবিট। কেন ডেবিট করেছি? কারণ প্রাপ্য কমিশন আমার জন্য চলতি সম্পদ, সম্পদ বৃদ্ধি পাইছে এই জন্য ডেবিট করছি। এখন আমরা ক্রেডিট কি করব? এখন যে কমিশন আমার প্রাপ্য হয়েছে, এখন কমিশনটা আমার জন্য একটা আয়ও হয় না? মনে করো কমিশন আয়। ঠিক আছে? কমিশন আয়, কমিশন আয়। সো ফার্স্ট অফ অল
কমিশন, প্রাপ্য কমিশন। ঠিক আছে, আমাদের প্রশ্নটা কি ছিল? আমাদের প্রশ্নটা ছিল কমিশন প্রাপ্য হয়েছে। সো কমিশন প্রাপ্য হলে ফার্স্ট অফ অল আমাদের প্রাপ্য কমিশন, যেটা আমাদের চলতি সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে আমরা ডেবিট করেছি। এখন এই কমিশনটার জন্য আমার একটা আয় হচ্ছে না, কমিশন আয়। এই কমিশন আয়টা হচ্ছে আমার জন্য কি? আয়। সো আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। সো আমাদের ফার্স্টে হচ্ছে চলতি সম্পদ বৃদ্ধি পাইছে, এরপর আয় বৃদ্ধি পাইছে। ঠিক আছে, সম্পদ বৃদ্ধি হওয়ার কারণে ডেবিট করেছি এবং আমাদের আয় বৃদ্ধি পাওয়ার কারণে ক্রেডিট করেছি। বুঝতে পারছো? এরপর দেখো, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন কে করছে? মালিক করছে। মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায়ী থেকে পণ্য উত্তোলন করছে। সো তোমরা খেয়াল করো, যেহেতু উত্তোলন করছে এজন্য উত্তোলন হিসাব ডেবিট। উত্তোলন হিসাব ডেবিট, কারণ আমরা জানি কোনো কিছু উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট হয়। ঠিক আছে, উত্তোলন হিসাব ডেবিট। এখন যেহেতু পণ্য উত্তোলন করছে এজন্য আমরা ক্রয় হিসাবকে ক্রেডিট করব। যদি আমাদের নগদ উত্তোলন বলতো তখন আমরা উত্তোলনকে ডেবিট করতাম, নগদান হিসাবকে ক্রেডিট করতাম, কারণ নগদ টাকা কমে যেত ব্যবসায় থেকে। কিন্তু এখানে বলছে কি? পণ্য উত্তোলন। তো যেহেতু পণ্য উত্তোলন, পণ্যটা ব্যবসায় যে পণ্য ক্রয় করা হয়েছিল ওখান থেকে উত্তোলন করছে না, তো ক্রয়টা কমে গেছে না, এই জন্য ক্রয় কমে যাওয়ার কারণে আমাদের ক্রয় হিসাবকে আমরা ক্রেডিট করব। ক্রয় হিসাব ক্রেডিট। বুঝতে পারছো কি বলছি? মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় থেকে পণ্য উত্তোলন করছে, এই জন্য আমরা উত্তোলন হিসাবকে ডেবিট করছি। আর যেহেতু পণ্য উত্তোলন করছে, ক্রয় কমে গেছে না, ক্রয় হ্রাস পেলে ক্রেডিট হয়, এই জন্য আমরা ক্রয় হিসাবকে ক্রেডিট করেছি। এটা হচ্ছে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি এন্ট্রি। এটা তোমাদের এসএসসিতে আসার সম্ভাবনা খুবই বেশি, তোমরা এটাকে স্টার মার্ক দিয়ে রাখবা। ঠিক আছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এরপর দেখো, ব্যাংক থেকে উত্তোলন। ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে কি হবে? ব্যাংক থেকে যদি আমি নগদ টাকা উত্তোলন করি তাহলে আমার নগদ টাকা বৃদ্ধি পাবে না, এই জন্য আমার নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট। এখন ব্যাংক থেকে টাকা উত্তোলন করার ফলে আমার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, এই জন্য আমি নগদান হিসাবকে ডেবিট করেছি। এখন ব্যাংক থেকে যেহেতু উত্তোলন করছে, ব্যাংকের টাকা কমে গেছে না, তো ব্যাংকের টাকা কমে গেলে ব্যাংক হিসাব হচ্ছে আমার জন্য কি? ব্যাংক হিসাব হচ্ছে আমার জন্য সম্পদ। তো আমার একটা সম্পদ বেড়ে গেছে, একটা সম্পদ কমে গেছে, যেমন নগদান হিসাব। ব্যাংক থেকে টাকা উত্তোলন করার ফলে আমার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, এই জন্য নগদান হিসাব ডেবিট করেছি আমরা, কারণ নগদান হিসাব নগদ টাকা বৃদ্ধি পাইছে। নগদ টাকা আমার জন্য সম্পদ বৃদ্ধি পাইছে, জন্য ডেবিট করছি। এরপর যেহেতু ব্যাংক থেকে আমরা টাকা উত্তোলন করছি, তো ব্যাংকের টাকা কমে গেছে না, তো যদি ব্যাংকের টাকা কমে যায়, ব্যাংক আমার জন্য একটা সম্পদ, যদি সম্পদ কমে যায় আমরা কি বলছিলাম? সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে খেয়াল করো, নগদান হিসাব আমার জন্য সম্পদ, ব্যাংক হিসাব আমার জন্য সম্পদ। একবার হচ্ছে সম্পদ বৃদ্ধি পাইছে এই জন্য ডেবিট হয়েছে, আর একবার সম্পদ হ্রাস পাইছে এই জন্য ক্রেডিট হয়েছে। ঠিক আছে, তোমরা অনেকে জাবেদাগুলো মুখস্থ করো, মুখস্থ করলে পরীক্ষায় যদি একটু ঘুরাই ফিরাই দেয় তাহলে পারবা না। তোমরা বুঝে বুঝে করবা, কোনটা বৃদ্ধি পাইছে কোনটা হ্রাস পাইছে, এভাবে বুঝে বুঝে করলে তোমাদের আর জাবেদাতে প্রবলেম হবে না। এরপর দেখো, ক্যাশ বাক্স হতে টাকা চুরি। তো যদি ক্যাশ বাক্স থেকে টাকা চুরি হয় তাহলে আমার ক্ষতি হবে না, সো আমরা বিবিধ ক্ষতিকে ডেবিট করব। বিবিধ ক্ষতি। বিবিধ ক্ষতি হচ্ছে কি? ডেবিট। ক্রেডিট কাকে করব? যেহেতু নগদ টাকা আমার নিয়ে গেছে, তো আমার নগদ টাকা কমে গেছে না, এই জন্য আমরা নগদান হিসাবকে ক্রেডিট করব, যেহেতু নগদ টাকা হ্রাস পেলে কি? ক্রেডিট হয়। নগদান হিসাব ক্রেডিট। এটা পরীক্ষায় আসে, একদম লাস্ট দিয়ে করে এই এন্ট্রিটা দেয়, সো তোমরা এটা মনে রাখবা। এরপর দেখো, অগ্নি দুর্ঘটনায় পণ্য বিনষ্ট হলো।
এখন এটা আমার জন্য একটা ক্ষতি না, এজন্য আমরা বিবিধ ক্ষতিকে ডেবিট করব। বিবিধ ক্ষতি ডেবিট। এখন যেহেতু আমাদের ফার্স্টে নগদ টাকাকে নিয়ে গেছিল, ক্যাশ বাক্স থেকে টাকা চুরি হওয়ার ফলে আমাদের নগদ টাকা কমে গেছিল, তখন আমরা বিবিধ ক্ষতিকে ডেবিট করছিলাম, নগদান হিসাবে ক্রেডিট করছিলাম, কারণ নগদ টাকা কমে গেছিল। এখন কি বলছে? এখন বলছে অগ্নি দুর্ঘটনায় পণ্য বিনষ্ট হলো। তো যদি অগ্নি দুর্ঘটনায় পণ্য বিনষ্ট হয়, এটা আমার জন্য একটা ক্ষতি, এর জন্য বিবিধ ক্ষতিকে আমি ডেবিট করছি। যেহেতু পণ্য বিনষ্ট হয়েছে, পণ্যটা আমি ক্রয় করে রাখছিলাম না, মনে করে আমি রাখছিলাম ক্রয় করে, ওখান থেকে পণ্যটা বিনষ্ট হয়েছে, তো আমার আলটিমেটলি ক্রয় হিসাবটা কমে গেছে না, এজন্য আমরা ক্রয় হিসাবকে ক্রেডিট করব। ক্রয় হিসাব ক্রেডিট। এখানে কিন্তু এটার সাথে ক্রয় হিসাবের ডিরেক্টলি কোনো সম্পর্ক নাই, কিন্তু যেহেতু আমার পণ্য বিনষ্ট হয়েছে, তো পণ্য যে বিনষ্ট হয়েছে আমার ক্রয় থেকেই তো নষ্ট হয়েছে, এই জন্য আমরা ক্রয় হিসাবকে ক্রেডিট করছি, কারণ ক্রয় কমে গেছে এই জন্য ক্রেডিট করছি। ঠিক আছে, এটা পরীক্ষায় আসে, তোমরা এটা মনে রাখবা। এরপর দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা এটাতে ভুল করো। সেটা হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর করলো। এখন ব্যাংক সুদ মঞ্জুর করলো, এখন ব্যাংক সুদ আমার জন্য কি? ব্যাংক সুদ আমার জন্য একটা আয় না? সো আমরা ব্যাংক সুদ যেহেতু আমার জন্য আয় বৃদ্ধি পেলে কি হয় বলছিলাম? ব্যাংক সুদ ক্রেডিট, কারণ আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। এখন যে আমি সুদ পাইছি, সুদ পাওয়ার ফলে আমার ব্যাংকের ব্যালেন্সটা বেড়ে গেছে না? মনে করো আমার ছিল 100 টাকা, আমি 10 টাকা সুদ পাইছি, 110 টাকা হয়ে গেছে না? সো যেহেতু ব্যাংকের ব্যালেন্সটা বেড়ে গেছে, এজন্য ব্যাংক হিসাবকে আমরা ডেবিট করব। ব্যাংক হিসাব ডেবিট। ঠিক আছে, এখন দেখো ব্যাংক চার্জ, এখন দেখো ব্যাংক চার্জ ধার্য করলো। এখন ব্যাংক চার্জ যেহেতু ধার্য করছে, এখন আমার ব্যাংক থেকে ব্যাংক ব্যালেন্সটা আমার কমে যাবে, এই জন্য আমরা ব্যাংক চার্জকে ডেবিট করব, কারণ ব্যাংক চার্জ আমার জন্য ব্যয়। ব্যাংক চার্জ, ব্যাংক চার্জকে আমরা ডেবিট করব কেন? এটা আমার জন্য একটা ব্যয়। এখন ব্যাংক চার্জ করার ফলে আমরা এর আগেরটা কি বলছিলাম? ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক সুদ মঞ্জুর করার পর আমার ব্যাংক ব্যালেন্সটা বেড়ে গেছিলো। ঠিক আছে, এখন যেহেতু ব্যাংক চার্জ করছে, সো আগে আমাদের 100 টাকা থেকে 110 টাকা হয়েছিল সুদসহ, এখন যেহেতু ব্যাংক চার্জ করছে, মনে করো 100 টাকা থেকে 90 টাকা হয়ে গেছে, এই জন্য আমার ব্যাংকের টাকাটা কমে গেছে না? ব্যাংক ব্যালেন্সটা হ্রাস পাইছে না? সো ব্যাংক হিসাব আমার জন্য সম্পদ। ব্যাংক হিসাব যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হয়, সো ব্যাংক হিসাবকে আমরা ক্রেডিট করব। ব্যাংক হিসাব ক্রেডিট। এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, তোমরা এটাকে স্টার মার্ক দিয়ে রাখবা, এটা পরীক্ষা আসতে পারে, খুবই ইম্পর্ট্যান্ট। এরপর দেখো, আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো। তোমরা সবাই হয়তো অবচয়ের জাবেদাটা জানো, সেটা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, কারণ অবচয় হিসাব আমার জন্য ব্যয়। অবচয় হিসাব ডেবিট, ডেবিট। আর হচ্ছে পঞ্জীভূত অবচয় ক্রেডিট, পঞ্জীভূত অবচয় ক্রেডিট। তোমরা আশা করি অবচয় কি সেটা বুঝো। অবচয় হচ্ছে, মনে করো আমার একটা আসবাবপত্র, এখন আসবাবপত্রটা আমি নতুন ক্রয় করছি, মনে করি আমি 10,000 টাকা দিয়ে একটা আসবাবপত্র ক্রয় করছি, এখন 1 বছর পরে গিয়ে ওই স্থায়ী সম্পত্তিটা আমার ক্ষয় হবে না? তখন 1 বছর পরে কি আমরা 10,000 টাকা দিয়ে ওটা বিক্রি করতে পারবো? হয়তো আমাদের মূল্য একটু কমে যাবে, 9,000 অথবা 8,000। তো স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত কারণে যে ক্ষতি হয়, যে ক্ষয় হয়, যেমন আমি একটা পণ্য এখন 10,000 টাকা দিয়ে কিনছি, 1 বছর পর হয়তো সেটা আমরা আরও কম দামে বিক্রি করতে হবে, সেটাকে আমরা কি বলি? অবচয় বলি। তো অবচয়টা এক ধরনের ব্যয় আমার জন্য, এই জন্য অবচয় হিসাবকে আমরা ডেবিট করছি, আর পঞ্জীভূত অবচয়কে ক্রেডিট করছি।
এখন দেখো পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি। পণ্য বিক্রয়, সো আমরা জানি কি বিক্রয় হিসাব ক্রেডিট হয়, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন আমরা যেহেতু টাকাটা চেকে পাইছি, পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি বলছে না, তো আমাদেরকে টাকাটা নগদে দেয় না, আমাদেরকে চেকে দিছে। চেকে দিছে মানে ব্যাংকে দিছে। সো ব্যাংকের টাকা বেড়ে গেছে, এই জন্য ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। ঠিক আছে, ব্যাংকের টাকা বেড়ে গেছে জন্য ব্যাংক হিসাব ডেবিট, আর বিক্রয় তো আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এরপর দেখো দেনাদার থেকে চেক প্রাপ্তি, যার সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো। এখন দেখো যেহেতু ব্যাংকে জমা দেওয়া হয়েছে, ব্যাংকের টাকা বৃদ্ধি পাইছে না, সো ব্যাংকের টাকা বৃদ্ধি পাইলে কি হয়, ব্যাংক হিসাব ডেবিট হয়, ব্যাংক হিসাব ডেবিট হয়। যেহেতু আমি টাকাটা দেনাদারের কাছ থেকে পাইছি, এই জন্য দেনাদার হিসাব ক্রেডিট হবে, কারণ দেনাদার কমে গেছে আমার, দেনাদার হিসাব ক্রেডিট। সো আমি যে এন্ট্রিগুলো পড়াচ্ছি এগুলো হচ্ছে বাছাই করা কিছু এন্ট্রি, যেগুলো পরীক্ষায় বারবারই আসে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, আর যেহেতু মোস্ট অফ দ্য স্টুডেন্টস ভুল করে, এজন্য তোমরা এগুলা খুবই গুরুত্ব সহকারে পড়বা, কারণ তুমি এর জাবেদাটা পারলে তুমি অ্যাকাউন্টিংয়ের বাকি সব চ্যাপ্টার করা তোমার জন্য একদম ইজি হয়ে যাবে। এরপর দেখো কর্মচারীদের বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করলো। নর্মালি বেতন পরিশোধের যাবে দিকে হয় বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন যেহেতু এই বেতনটা মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করছে, সো আমরা ফার্স্টে বলতে পারি বেতন হিসাব ডেবিট, কারণ বেতন দেওয়া হয়েছে, বেতন বেতন হিসাবকে আমরা ডেবিট করতে পারি। ঠিক আছে, এখন নর্মালি আমরা বেতন দিলে বেতন হিসাবকে ডেবিট করতাম, নগদান হিসাবকে ক্রেডিট করতাম। এখন যেহেতু বেতনটা মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করছে, আমরা জানি মালিক যদি ব্যবসায় কোনো টাকা আনে, সেটা হোক বেতন দিছে, সেটা হোক অন্য কোনোভাবে টাকা দিছে, সেটাকে আমরা মূলধন হিসেবে গণ্য করি। সো যেহেতু মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করছে, সেহেতু আমরা মূলধন হিসাবকে ক্রেডিট করব, কারণ মালিকের টাকা এখানে আসছে, মূলধন হিসাবকে ক্রেডিট করব। তোমরা এখানে নগদান হিসাবকে কোনোভাবে ক্রেডিট করবে না। নর্মালি বেতন প্রদান হলে তখন বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কিন্তু যেহেতু মালিক পরিশোধ করছে সেহেতু মূলধন হিসাব ক্রেডিট হবে। এটা মাথায় রাখবে, এটা পরীক্ষা আসে, খুবই গুরুত্বপূর্ণ, এর জন্য পড়াচ্ছি। এরপর দেখো মালিকের বাজার খরচ ব্যবসায় হতে পরিশোধ, এটা কি লেনদেন? বলো তো এটা লেনদেন হবে কিনা? এটা অবশ্যই লেনদেন, কারণ এটা ব্যবসায় দিকে পরিশোধ করা হয়েছে। যদি মালিকের বাজার খরচ মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করতো তখন এটা লেনদেন হইতো না, কারণ এটা ব্যবসায় কোনো প্রভাব ফেলতো না। কিন্তু এখন মালিক ব্যবসায় থেকে টাকা নিয়ে ওনার বাজার খরচটা দিচ্ছে, এই জন্য ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, এই জন্য এটা লেনদেন হবে এবং এটা যাবে দিকে হবে। দেখো মালিকের বাজার খরচ ব্যবসায় হতে পরিশোধ, যেহেতু ব্যবসা থেকে পরিশোধ করছে, উত্তোলন করছে না, টাকা উত্তোলন করছে না, এজন্য উত্তোলন হিসাব ডেবিট। এখন যে টাকাটা পরিশোধ করছে, ব্যবসা থেকে টাকা নিয়ে গেছে না, ব্যবসা থেকে টাকা নিয়েই তো উনি ওনার বাজার খরচটা পরিশোধ করছে, তো সেটাকে আমরা এক প্রকার উত্তোলন বলতে পারি। এজন্য উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কারণ ব্যবসায়ের নগদ টাকা নিয়ে গেছে। নগদ টাকা হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, এখন আমরা লাস্ট দুইটা এন্ট্রি করব, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র জাবেদাতে না, এটা অন্যান্য অধ্যায় যেমন খতিয়ান অথবা তোমার নগদান বই ওখানে বেশি আসে, নগদ প্রাপ্তি, নগদ প্রদান ওখানে বেশি আসে। দেখো 10,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা প্রদান করা হলো। আমি কোয়েশ্চনটা বোর্ডে লিখতেছি, তোমরা ভালোভাবে খেয়াল করবা। দেখো
10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে, এটা পরীক্ষায় আসে অলওয়েজ, এবার আসবে 10,000 টাকা 10,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে, পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা প্রদান করা হলো, 9,000 টাকা প্রদান করা হলো, প্রদান করা হলো। ঠিক আছে, এটা হচ্ছে 10,000 টাকা দেনার, 10,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা প্রদান করা হলো। এখন দেখো দেনা মানে কি, এখানে আমি দেনাটা লিখতে ভুলে গেছি, 10,000 টাকা দেনার হবে এখানে, 10,000 টাকা, 10,000 টাকা দেনার, দেনা মানে কি পাওনাদার। ঠিক আছে, সো পাওনাদার আমার ছিল 10,000 টাকা, আমি 10,000 টাকা না দিয়ে 9,000 টাকা পরিশোধ করছি। ঠিক আছে, তো 1,000 টাকা ডিসকাউন্ট পাইছি না, ওটা আমরা এখন ক্যালকুলেট করব। কিভাবে ক্যালকুলেট করব? ফার্স্টে আমরা পাওনাদার হিসাবকে ডেবিট করব। এখানে টাকাটা খুব ইম্পর্টেন্ট, এখানে যাবে যাচ্ছে টাকার অ্যামাউন্টটা বেশি ইম্পর্টেন্ট। সো আমরা পাওনাদার হিসাবকে ডেবিট করব কত টাকা? 10,000 টাকা, কারণ 10,000 টাকা ছিল আমার পাওনাদার সরি। সো 10,000 পাওনাদার হিসাবকে ডেবিট করছি 10,000 টাকা দিয়ে। এখন 10,000 টাকা ও পাইতো, কিন্তু আমি পরিশোধ করছি কত? 9,000 টাকা। সেহেতু আমি এখানে একটু স্পেস রাখবা, নিচে লিখবা কি নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট 9,000। এবার এটা কেন হয়েছে বলি, কারণ ও আমার থেকে পাইতো 10,000 টাকা, এই জন্য পাওনাদার হিসাব ডেবিট 10,000 টাকা, কিন্তু আমি দিছি কত? 9,000 টাকা, মানে আমার নগদ টাকা গেছে কত? 9,000 টাকা। সো নগদ টাকার হ্রাস পাইলে সেটা ক্রেডিট হয়। ঠিক আছে, যেহেতু আমি নগদ টাকা 9,000 টাকা পরিশোধ করছি, এই জন্য নগদান হিসাব ক্রেডিট 9,000 টাকা। এখন দেখো 10,000 টাকা পাইতো, পরিশোধ করছি 9,000 টাকা, মাঝখানে একটা ডিসকাউন্ট পাইছি না? সো ডিসকাউন্ট যদি আমি পাই, ওটা আমার জন্য আয় হয়ে যায়। সো আমরা কি লিখব? প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত বাট্টা ক্রেডিট কত? 1,000। এখন দেখো এই যে ডেবিট আর ক্রেডিটে মাইনাস হয়েছে, 10,000 টাকা থেকে 1,000 টাকা চলে গেছে, 9,000 টাকা আছে। আমরা জানি ডেবিট এবং ক্রেডিট হলে কি হয়? মাইনাস হয়। সো এভাবে টাকার অ্যামাউন্টটা মেলাইতে হবে। ঠিক আছে, পাওনাদার হিসাব ডেবিট করছি কারণ 10,000 টাকা পাইতো, এরপর যেহেতু 9,000 টাকা পরিশোধ করছি এই জন্য নগদান হিসাব ক্রেডিট 9,000 টাকা, আর যেহেতু একটা ডিসকাউন্ট পাইছি প্রাপ্ত বাট্টা, এটা আমার জন্য আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, এই জন্য এটা 1,000 টাকা আমরা ক্রেডিট করছি। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? এবার দেখো লাস্ট একটা এন্ট্রি, ওটা আমরা বলেছিলাম কি দেনার, মানে পাওনাদার ছিল, এটা এখন দেনাদার হবে। ঠিক আছে, দেনাদার হতে 7,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 6,500 টাকা প্রাপ্তি, মানে আমি দেনাদার থেকে 7,000 টাকা পাইতাম। সো যেহেতু আমার দেনাদার 7,000 টাকা ছিল, এখন এটা হ্রাস পাইছে না, দেনাদার তো আমার জন্য সম্পদ ছিল, তো এখন যেহেতু পরিশোধ করে বলছে দেনাদার হ্রাস পাইছে না, এই জন্য দেনাদার হচ্ছে কি দেনাদার হিসাবকে আমরা ক্রেডিট করব। কেন ক্রেডিট করব? কারণ হ্রাস পাইছে। পরিশোধ করার পর ফার্স্ট আমার দেনাদার আমার জন্য সম্পদ ছিল, এখন যেহেতু পরিশোধ করে গেছে জন্য এটা কমে গেছে না দেনাদার, এই জন্য দেনাদার হিসাবকে আমরা ক্রেডিট করব। কত টাকা? কত টাকা? যেটা হচ্ছে আমার মেইন টাকাটা ছিল 7,000 টাকা, কারণ দেনাদার হতে 7,000 টাকা আমি পাইতাম, দেনাদার হতে 6,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 6,500 টাকা প্রাপ্তি, 7,000 টাকা পাইতাম, কিন্তু আমাকে দিছে কত? 6,500 টাকা। যেহেতু আমি 7,000 টাকা পাইতাম, 7,000 টাকাকে আমরা ক্রেডিট করে দিছি। এখন দেখো আমি পাইছি কত টাকা? 6,500 টাকা পাইছি না? সো নগদান হিসাব ডেবিট 6,500, নগদান হিসাব ডেবিট
6500। এখন দেখো এখানে একটা ডিফারেন্স আছে না, মানে আমি 7000 টাকা পাইতাম, কিন্তু আমাকে দিছে কত টাকা, 6500 টাকা। এখন আমি ওকে ডিসকাউন্ট দিছি না, তো যদি ডিসকাউন্ট দিই ওটা আমার জন্য ব্যয়। এজন্য কি প্রদত্ত বার্তা ডেবিট কত টাকা, 500 টাকা ডিসকাউন্ট দিছি। এখন দেখো নগদান হিসাব ডেবিট 6500 টাকা, ডেবিটে যোগ হয়ে 7000 টাকা হয়েছে। যদি তোমার এখানে টাকার অ্যামাউন্টটা না মিলে তাহলে মনে করবো তোমার জাবেদাটা ভুল হয়েছে, ঠিক আছে। সো আমি আরেকবার রিপিট করি, সেটা হচ্ছে দেনাদার হতে 7000 টাকা পাওনার পুনঃনিষ্পত্তিতে 6500 টাকা প্রাপ্তি। 6500 টাকা পাইছি আমি নগদ টাকার জন্য, নগদান হিসাব ডেবিট করছি 6500 টাকা। এরপর প্রদত্ত বার্তা 7000 টাকা পাইতাম, দিছে 6500 টাকা, তো আমি বার্তা দিছি না 500 টাকা, এই জন্য প্রদত্ত বার্তা তোমার জন্য ব্যয়। সো প্রদত্ত বার্তা হচ্ছে ডেবিট 500 টাকা। এরপর দেখো দেনাদার হিসাব হ্রাস পাইছি, আমার মূল দেনাদার কত ছিল 7000 টাকা, মূলটা এখানে লিখতে হবে, ঠিক আছে। এখন আশা করি তোমরা বুঝতে পারছো। সো এটা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে একটা মাস্ট আসবে, এখানে দেনাদারটা এবং পাওনাদারটা দুইটা তোমরা খুবই ভালোভাবে পড়বা, কারণ এটা পরীক্ষায় মাস্ট আসবে, এখান থেকে অলওয়েজ কোয়েশ্চেন হয়। সো এবারও হয়তো আসবে, আর এটা খুবই ইম্পর্ট্যান্ট, এই জন্য তোমরা এটা ভালো করে পড়বা আর এখানে ভুল করবা না, ঠিক আছে। প্রদত্ত বার্তা হচ্ছে ডেবিট, কিন্তু প্রাপ্ত বার্তা ক্রেডিট। কেন? প্রাপ্ত বার্তা হচ্ছে আয়, এটা হচ্ছে ব্যয়। প্রদত্ত বার্তা ব্যয়, এই জন্য ডেবিট। প্রাপ্ত বার্তা হচ্ছে আয়, এজন্য ক্রেডিট, ঠিক আছে। সো আজকে ক্লাস এতটুকুই, আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো, এবং তোমরা পরীক্ষার আগে যে এন্ট্রিগুলো পড়াইছি এগুলো প্র্যাকটিস করে যাবা, কারণ এগুলো হচ্ছে বাছাইকৃত কিছু টপিক যেগুলো পরীক্ষায় বারবার আসে, ঠিক আছে। তোমরা এগুলো পড়ে যাবা, ইনশাল্লাহ তোমাদের জার্নালে আর কোনো সমস্যা থাকবে না। তো আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ক্লাসটি করার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।